প্রায়ই শোনা যায় এমন এক পরিবারের কথা যাদের নিয়ে বলা হয় যে তারা নাকি গোপনে গোপনে গোটা বিশ্বের অর্থনীতিটাই নিয়ন্ত্রণ করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই দাবিগুলোরই গভীরে যাব আর দেখব এর পেছনের গল্পটা আসলে কী। আচ্ছা বলুন তো, বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাধর পরিবার কোনটা? না, ফোর্বসের তালিকায় যে নামগুলো দেখা যায় তাদের কথা হচ্ছে না, বরং এমন একটা পরিবারের কথা বলা হয় যারা সবসময় পর্দার আড়ালেই থেকে কাজ করে। যেমন একটা সূত্রে দাবি করা হয়, একবার আমেরিকান সরকারের জরুরি ভিত্তিতে সোনার প্রয়োজন পড়লে এই পরিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে 1,00,000 কিলোগ্রাম সোনা সরবরাহ করেছিল। ভাবুন তো একবার, কি পরিমাণ সম্পদ আর ক্ষমতা! আর আজকের দিনে তাদের প্রভাবটা ঠিক কতটা? কিছু সূত্র তো এমনও দাবি করে যে এই পরিবার এমন সব আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত যাদের সম্মিলিত ব্যবস্থাপনার অধীনে থাকা সম্পদের পরিমাণ প্রায় $21 ট্রিলিয়ন। এটা সত্যি এক অবিশ্বাস্য অঙ্ক। তাহলে কি আমরা আসলেই বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের কথা বলছি? সূত্রগুলো যে পরিবারের দিকে ইশারা করে তারা হল রথস্টাইল্ড পরিবার। বলা হয় তারা এমন এক শক্তি যারা ইচ্ছে করে নিজেদের নাম ফোর্বস বা অন্য কোনো ধনী তালিকা থেকে দূরে রাখে। দাবি করা হয় এই পরিবারটি পর্দার আড়াল থেকে সরকার, সেন্ট্রাল ব্যাংক আর বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। তাদের নাম হয়তো সামনে আসে না, কিন্তু তাদের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বলেই মনে করা হয়। কিন্তু এত ক্ষমতার শুরুটা হলো কিভাবে? এই বিশাল গল্পের শুরুটা হয়েছিল 1800 শতকে এই বংশের প্রতিষ্ঠাতার হাত ধরে। চলুন তাদের পরিকল্পনার একেবারে শুরুতে ফেরা যাক। জার্মানির ফ্রাঙ্কফুটের এক ইহুদি বস্তিতে জন্ম নেয়া মায়ার অ্যামশেল রথস্টাইল্ডের শুরুটা ছিল খুবই সাধারণ। অল্প বয়সেই বাবা মাকে হারিয়ে পড়াশোনা ছেড়ে একটা ব্যাংকে কাজ শুরু করেন তিনি। কিন্তু নিজের বুদ্ধির জোরে খুব তাড়াতাড়ি তিনি বড় বড় ধনী ক্লায়েন্টদের ব্যক্তিগত হিসাবরক্ষক হয়ে ওঠেন, আর সেখান থেকেই এক বিশাল ব্যাংকিং রাজবংশের ভিত্তিটা গড়ে তোলেন। তাদের ব্যবসার মূল ভিত্তি ছিল কি জানেন? সুদ। সূত্রমতে আব্রাহামিক ধর্মগুলোতে নিজেদের মধ্যে সুদ দেওয়া নেওয়া নিষেধ ছিল, কিন্তু তারা একটা উপায় বের করে ফেলে। তারা অইহুদিদের ঋণ দিয়ে সুদ আদায় করতে শুরু করে, আর এভাবেই তাদের প্রাথমিক ব্যবসার প্রসার ঘটে। মায়ের স্ট্র্যাটেজিটা ছিল খুব পরিষ্কার আর সোজা: ধনীদের সমস্যার সমাধান করা। তিনি সাধারণ মানুষকে ঋণ দেওয়া থেকে সরিয়ে এসে ইউরোপের রাজা, অভিজাত আর সরকারগুলোকে টাকা ধার দিতে শুরু করেন। এমনকি যুদ্ধ করার জন্য তারা ঋণ দিতেন। কারণটা সহজ, যুদ্ধ মানেই ঋণ, আর ঋণ মানেই সুদ। বাবার তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে পরের প্রজন্ম এই সাম্রাজ্যকে নিয়ে গেল এক অন্য মাত্রায়। মায়ার তার 5 ছেলেকে কাজে লাগিয়ে এমন এক আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেন যা আগে কেউ ভাবতেও পারেনি। তিনি কি করলেন? তার 5 ছেলেকে পাঠিয়ে দিলেন ইউরোপের 5টা প্রধান অর্থনৈতিক হাবে। একজন ফ্র্যাঙ্কফার্টে থেকে মূল ব্যবসা সামলাতে লাগলেন, আর বাকিরা ভিয়েনা, নেপলস, প্যারিস আর লন্ডনে ব্যাংকিং শাখা খুললেন। এটা ছিল এক নিরাপদ, শক্তিশালী আর সমন্বিত একটা নেটওয়ার্ক। এই পুরো সিস্টেমটা কতটা যুগান্তকারী ছিল তা মায়ারের একটা কথা শুনলেই বোঝা যায়। সূত্র অনুযায়ী তিনি তার ছেলেদের বলেছিলেন, আমি চাই তোমরা প্রত্যেকে বিভিন্ন দেশে ব্যাংকিং ব্যবসা শুরু করো, যাতে লন্ডন বা অন্য কোথাও টাকা পাঠানোর দরকার হলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে না হয়। আমরা শুধু একটা চিঠি পাঠাবো। তখনকার দিনে এটা ছিল একটা বিপ্লবী ধারণা। তাদের ক্ষমতা আর বুদ্ধির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে যে গল্পটা বলা হয় সেটা হলো ওয়াটারলো যুদ্ধের ঘটনা। বলা হয় এটা ছিল ইনসাইডার ট্রেডিংয়ের এক নিখুঁত চাল। সালটা ছিল 1815, 18ই জুন। ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র থেকে নাথান রথস্টাইল্ডের গুপ্তচররা সবার আগে তার কাছে খবর পৌঁছে দিল যে নেপোলিয়ন হেরে গেছেন। এই গোপন তথ্য পেয়ে তিনি এক মুহূর্ত দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে লন্ডনের স্টক মার্কেটে প্রায় মূল্যহীন হয়ে পড়া ব্রিটিশ শেয়ার জলের দরে কিনতে শুরু করেন। আর ঠিক তার পরের দিন যখন ব্রিটিশদের বিজয়ের আনুষ্ঠানিক খবর সবার কাছে পৌঁছাল, তখন তার কেনা সেই শেয়ারের দাম আকাশ ছুঁয়ে ফেলল। আর এই পুরো ঘটনাটার পর নাথান রথস্টাইল্ড কি বলেছিলেন জানেন? এটা ছিল আমার জীবনের সেরা ব্যবসা। বলা হয় ওয়াটারলুর এই একটা চাল থেকেই তিনি লাভ করেছিলেন প্রায় 20 মিলিয়ন ফ্র্যাঙ্ক, যা সেই সময়ের জন্য ছিল এক বিশাল অঙ্ক। কিন্তু তাদের প্রভাব শুধু ব্যাংকিংয়েই থেমে থাকেনি।
ধীরে ধীরে তারা বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদও নিয়ন্ত্রণ করতে শুরু করে। যেমন ধরুন, তারা স্পেনের পারদ খনিগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল, যা সোনা পরিশোধনের জন্য খুব জরুরি ছিল। আরও বলা হয় ১৯১৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত, মানে প্রায় ৮৫ বছর ধরে তাদের লন্ডন অফিস থেকেই নাকি বিশ্বের সোনার দাম ঠিক করা হতো। শুধু তাই নয়, তেল শিল্প, সম্পদ পরিবহনের জন্য রেলপথ, এমনকি ব্রিটিশদের সুয়েজ খাল দখলের পেছনেও তাদের অর্থায়ন ছিল বলে দাবি করা হয়। তাদের ক্ষমতা এতদূর পৌঁছেছিল যে তারা আস্ত দেশের ভাগ্য ঠিক করে দিত। যেমন ১৮২৫ সালে ব্যাংক অফ ইংল্যান্ডকে পতনের হাত থেকে বাঁচাতে তারাই সোনা সরবরাহ করে। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য ব্রাজিলকে অর্থায়ন করে, এমনকি জার্মান সরকারকেও দেয় বিশাল অঙ্কের ঋণ। সূত্রগুলো বলে, এভাবেই বিভিন্ন দেশকে ঋণের জালে ফেলে তারা নিজেদের প্রভাব বলয় তৈরি করেছিল। কিন্তু এসব তো গেল ইতিহাসের কথা। আজকের দিনে কি অবস্থা? সূত্রগুলো দাবি করে যে তাদের ক্ষমতা আজও অটুট, তবে এখন তা আরও গোপনে, আরও কৌশলে চালানো হয়। এর একটা বড় প্রমাণ হিসেবে প্রায় ১৯১৭ সালের বেলফোর ঘোষণার কথা বলা হয়। এটা ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে লর্ড রথসচাইল্ডকে লেখা একটা চিঠি, যেখানে ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরিতে সমর্থনের কথা বলা হয়েছিল। এই ঘটনাকে তাদের উচ্চ পর্যায়ে রাজনৈতিক প্রভাবের একটা বিরাট উদাহরণ হিসেবে দেখা হয়। আজকের বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্ল্যাকরক, ভ্যানগার্ড বা স্টেট স্ট্রিটের মতো বিশাল কিছু আর্থিক প্রতিষ্ঠান। এদের সম্মিলিত ব্যবস্থাপনার অধীনে থাকা সম্পদের পরিমাণ ২১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এই বিশাল সব প্রতিষ্ঠানের সাথে রথসচাইল্ড পরিবারের সম্পর্কটা ঠিক কোথায়? এখানেই আসে আসল চমকটা। সূত্রগুলো বলছে, রথসচাইল্ড পরিবার সরাসরি মালিকানার পরিবর্তে এই প্রতিষ্ঠানগুলোর সাথে কৌশলগত লেনদেন আর অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব ধরে রাখে। এর একটা বড় উদাহরণ হল ২০০৭ সালে ব্যাংক অফ চায়নার ২০% শেয়ার কিনে নেওয়া, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অন্যতম প্রধান ব্যাংকে তাদের সরাসরি প্রবেশাধিকার দিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আজকের এই জটিল বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার প্রভাবের আসল চেহারাটা ঠিক কী? পর্দার আড়ালে থাকা শক্তিগুলো কি আসলেই সবকিছু নিয়ন্ত্রণ করছে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।